প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও একটি নির্ধারিত বিষয়ে আলোচনা হবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আজকের বিষয় রেমিটেন্স বৃদ্ধি, বিদেশি ঋণ প্রাপ্তি কতটা সুখবর। এই বিষয়ে দুজন অতিথির সঙ্গে আমরা কথা বলবো, তারা স্টুডিওতে রয়েছেন। তাদের সঙ্গে পরিচয় পর্বটি সেরে নেওয়া যাক। আমার ডানে প্রথমে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক, এরপরে রয়েছেন বিজিএম-এর পরিচালক শামস মাহমুদ। আপনি দুজনকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, অতিথিদের সঙ্গে আজকের নির্ধারিত বিষয়ে আলোচনায় যাব, তবে তার আগে এক নজর দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম। সংসদে প্রস্তাবিত জাতীয় বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন এটা অগ্রসরমান বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নেবে। সমালোচনা থাকলেও কালো টাকা সাদা করার সুযোগ রেখেই কাল পাশ হবে জাতীয় বাজেট, বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। রাজধানীর সমাবেশে বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার অঙ্গীকার করেছে। বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ঠেকাতে ঐক্য চায় আওয়ামী লীগ। ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে একজন নিহত। কক্সবাজার জেলায় পাহাড়ের নিচে ৩ লাখ মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট শিরোপার লড়াই এখন ভারতের ১৭৬ রানে। টপকাতে পারলে প্রথম জিতবে দক্ষিণ আফ্রিকা। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। বাংলাদেশের অর্থনীতির জন্য এই মুহূর্তে, মানে যখন আমরা আলাপ করছি বা এই সময়টা আর কি, একটু স্বস্তির কয়েকটি কারণে। একটি হচ্ছে যে রেমিটেন্সের যদিও নানা রকম হিসাব নিকাশ থাকে, তারপরেও আমরা মোটা দাগে যদি বলি যে হ্যাঁ, রেমিটেন্স প্রায় $1,000 কোটি কাছাকাছি থাকাটা এক ধরনের স্বস্তি দিচ্ছে এই মাসে। প্রবাসী আয়ও এই মাসে প্রথম 23 দিনে প্রায় $200 কোটি মতন এসছে, সেই জায়গাতেও একটা বড় স্বস্তির জায়গা আছে। আমরা IMF-এর ঋণের তৃতীয় কিস্তির টাকাটাও আমরা পেয়েছি। বিশ্বব্যাংকের একটি প্রতিষ্ঠান থেকে এবং কোরিয়া থেকে বেশ কিছু ঋণ এসছে, সব মিলে প্রায় $2,500 কোটি একটা জায়গায় দাঁড়িয়েছে। এবং ঋণগুলো ছাড় হওয়া পাওয়া সব কিছু মিলে এক ধরনের স্বস্তি তো নিশ্চয়ই আছে। তবে এর নিরিখে আমরা আসলে বুঝতে চাইব যে সামনের দিনগুলি কতটা স্বস্তির, বা আসলেই আমরা স্বস্তির ভেতরে কিভাবে আসতে পারি, বা কতদিন পর্যন্ত আমাদের থাকবার সুযোগ আছে। পুরো গোটা বিষয়টি আলোচনা করছি। প্রথমে যাচ্ছি ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে বুঝতে চাইব এই যে কিছু তথ্য যেগুলি সংবাদের আমরা দেই, সেগুলোর প্রেক্ষিতে আমরা হয়তো কিছু এক ধরনের ধারণাও আমরা দিই যে এটা একটু ভালো অবস্থানে আছে, কিন্তু অর্থনীতিবিদদের জায়গা থেকে আমরা একটু বুঝতে চাইবো যে আসলে এই প্রেক্ষিতে কতটুকু ভালো অবস্থায় অর্থনীতি। ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। আসলে আমরা সবাই স্বস্তি খুঁজছি এবং সাম্প্রতিক সময়ে কিছু নাম্বার আছে, সংখ্যা আছে, যেটা হয়তো খানিকটা স্বস্তি দিতে পারে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন, অর্থনীতিবিদ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটু গভীরে যে দেখা যে আসলে এই স্বস্তির ভিত্তি কতখানি শক্ত। প্রথমে বলি যে স্বস্তির ব্যাপারটা এসেছে, রিজার্ভের আমরা দেখেছি খানিকটা প্রবৃদ্ধি হয়েছে। হ্যাঁ, কারণ অনেক দিন যাবৎ রিজার্ভ আমরা এটা প্রেশারের মধ্যে ছিল, চাপের মধ্যে ছিল। আপনি অলরেডি মেনশন করেছেন IMF থেকে আমরা কিস্তির অর্থ ছাড় পেয়েছি, বড় একটা অ্যামাউন্ট এসেছে। অন্যান্য কিছু লেন্ডিং আমরা এর মধ্যে রিলিজ করতে পেরেছি। রেমিটেন্সে খুব উচ্চ হারে না বাড়লেও খানিকটা প্রবাহ আমরা যেরকম আশা করেছিলাম সেটা ঠিক আছে। তা আমি যদি আপনাকে ফিগার্সগুলো বলি, স্পেশালি রিজার্ভসের ক্ষেত্রে সব কিছু মিলিয়ে এখন প্রায় $27 বিলিয়ন, যেটা হচ্ছে গ্রস রিজার্ভ, এটা বাংলাদেশ ব্যাংক বলে সবসময়, সেটা হয়েছে এখন আমাদের এই জুন মাসে এই সময়। এখন রিজার্ভের অসুবিধা হচ্ছে যেখানে অনেকগুলা নাম্বারস থাকে এবং আপনাদের দর্শকরা অনেক সময় এটা নিয়ে হয়তো তাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য বলি $27 বিলিয়ন হচ্ছে গ্রস রিজার্ভ। কিন্তু IMF যে পদ্ধতিতে রিজার্ভটাকে সবচেয়ে ভালোভাবে মেজার করে সেটাকে অনেক সময় BPM-6 বলে আর কি। জাস্ট আমরা অত ডিটেলসের মধ্যে যাচ্ছি না। সেই হিসাব করলে আমাদের সেটা হচ্ছে 22 বিলিয়নের মতো আর কি। কিন্তু মনে রাখতে হবে সেটাও কিন্তু প্রকৃত রিজার্ভ না। BPM-6-এর যে রিজার্ভ 22 বিলিয়ন থেকে অনেকগুলো সরকারের শর্ট টার্ম কমিটমেন্ট থাকে, স্পেশালি সেন্ট্রাল ব্যাংকের। নর্মালি সেটাকে বাদ দিয়েই প্রকৃত রিজার্ভটা হিসাব করা হয়। এর আগে যেসব এস্টিমেটগুলো ছিল সেখানে আমরা দেখেছি মূলত আমাদের দেশের এখন যে অবস্থা,
সেখানে নিট রিজার্ভ আর ওই যে বললাম BPM-6 রিজার্ভ সেটার মধ্যে একটা $7 বিলিয়ন ফারাক থাকে। তার মানে আমার যদি এখন BPM-6 যদি $22 বিলিয়ন হয়, সেখান থেকে যদি আমি ওই $7 বিলিয়ন বিয়োগ করি, তাহলে মোটামুটিভাবে বলা যায় যে নিট রিজার্ভ হয়তো আমাদের এখন $15 বিলিয়ন মতো আছে, যেটা এর আগে অনেকে বলছিল যে $12 বিলিয়ন বা $13 বিলিয়ন নিচে নেমে গেছে। সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে একটা $2 বিলিয়ন কিন্তু একটা প্রবৃদ্ধি হয়েছে, কাজেই সেটা একটা ভালো একটা দিক। এখন ভিত্তি জায়গাটা বলি যে আমরা সামনের দিনগুলোতে কি দেখছি এবং এইটা আসলে আমাদেরকে সেভাবে সাহায্য করতে পারবে কিনা। সেক্ষেত্রে একটি বড় দুর্বলতা হচ্ছে রপ্তানি খাতে। আমি জানি যে শামীম স্যার বলবেন, রপ্তানি খাতে যে খানিকটা মন্দাভাব, সেখান থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। আপনি জানেন যে এর আগে আমরা এই বছরের জন্য, যেটা চলতি অর্থ বছর, যেটা কালকে শেষ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা টার্গেট করেছিলাম যে $62 বিলিয়ন হয়তো আমাদের মার্চেন্ডাইজ এক্সপোর্টস হবে রপ্তানি, কিন্তু সেটা হয়তো হবে না, কারণ এর গত মাসগুলোতে আমরা দেখেছি রপ্তানি সেই হারে বাড়ে নাই। তো সুতরাং ওখানে কিন্তু একটা $5-6 বিলিয়ন একটা ঘাটতি থাকবে। এটার সঙ্গে একটি প্রবণতা বাংলাদেশে যোগ হয়েছে যে পরিমাণ রপ্তানি করা হয় বলে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা NBR ডেটা থেকে বলা হয়, বাংলাদেশ ব্যাংক যখন প্রকৃত অর্থে যে অর্থপ্রাপ্তি ঘটে রপ্তানির ক্ষেত্রে, সেটা দেখা যায় সেটার মধ্যে কিন্তু একটা $8 থেকে $10 বিলিয়ন একটা ঘাটতি থাকছে। কাজে আমরা খুঁজে দেখার চেষ্টা করছি যে সামনের বছরে বা সামনের মাসগুলোতে যে রপ্তানিটাকে আমরা রিপোর্ট করছি এখন, যে এটা হচ্ছে বাংলাদেশ থেকে, সেই একই পরিমাণ অর্থ আমরা বাংলাদেশ ব্যাংকে ফেরত পাচ্ছি কিনা, সে একটা ইস্যু থাকে। আরেকটি ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে দেখুন, স্বস্তি আমাদেরকে তখন দিবে যদি এমন হয় যে ইম্পোর্টটাকে আমাদেরকে যথেষ্ট মাত্রায় সংকোচন করতে না হচ্ছে। আপনি জানেন যে প্রায় 2 বছর যাবৎ আমরা কিন্তু আমদানিকে সংকুচিত অবস্থার মধ্যে রেখেছি। আপনার মনে আছে যে 2022 সালে তখন কিন্তু আমাদের আমদানি প্রায় $90 বিলিয়ন কাছাকাছি চলে গিয়েছিল। তারপরের বছরে এটাকে আমরা সংকুচিত করে $75 বিলিয়ন নিচে নিয়ে আসছি। আর এখন জুলাই থেকে মার্চ পর্যন্ত আমাদের যে হিসাব আছে, সেটার সঙ্গে আমরা মোটামুটিভাবে প্রজেকশন করতে পারি যে এই বছর হয়তো রপ্তানি ওই 72-75 বিলিয়ন মধ্যে হয়তো থাকবে। তার মানে হচ্ছে দেখুন, একটা ইকোনমিতে আমরা এতদিন যাব যে আমদানিকে সংকোচন করে রাখাটা, এটা কিন্তু একটা ভালো একটা লক্ষণ না। কারণ হচ্ছে আমদানির উপর নির্ভর করে যারা রপ্তানি করতে চান, তারা সেই আমদানিজাত দ্রব্য সামগ্রী ব্যবহার করেন, মূলধনী সামগ্রী ব্যবহার করেন। আবার একইভাবে আমদানির উপরে যতক্ষণ আপনি কন্ট্রোল রাখবেন, সেটা কিন্তু আপনার ডোমেস্টিক ইকোনমিতে একটা সিগন্যাল দেবে যে ওকে, তাহলে হয়তো প্রাইস খানিকটা বাড়তে পারে, যেহেতু আমি আমদানিকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আর ইনফ্লেশনের যে আমরা জানি যে ঊর্ধ্বগতি, সেটাকে আমরা যথেষ্ট মাত্রায় কমিয়ে আনতে পারি নাই। কাজে আপনি যেটা বললেন যে স্বস্তি আছে, আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে স্বস্তির ভিত্তিটা হয়তো খানিকটা দুর্বল থেকে যাচ্ছে। আচ্ছা, আসবাবর আপনার কাছে শামস মাহমুদ, আসছি আপনার কাছে একজন উদ্যোক্তার অভিজ্ঞতার জায়গা থেকে। একটু প্রবাসী আয়ের পাশাপাশি আমাদের যে বড় যে নির্ভরতার জায়গা আমাদের রেমিটেন্সের জন্য, সেটি হচ্ছে আমাদের তৈরি পোশাক খাত। তো সেই জায়গাতে আমরা কিন্তু একটু আমরা যখন কথা বলি এই খাতের উদ্যোক্তাদের সঙ্গে, তাদের কাছ থেকে খুব একটা উৎসাহব্যঞ্জক তেমন কিছু ইদানিং আমরা একটু শুনতে পাই না। তো কোন ধরনের সমস্যাগুলোর ভেতর দিয়ে যাচ্ছে বা রপ্তানির চিত্রটা আসলে কেমন আপনি মনে করছেন, শুনবো একটু। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের অলমোস্ট 84% অফ আওয়ার ফরেক্স আর্নিংস ইজ কামিং ফ্রম এক্সপোর্ট ওরিয়েন্টেড। যদি বলি, এখানে পোশাক খাত, RMG এবং টেক্সটাইলস এখান থেকে আসছে আমাদের। তো এইটা যদি আপনি সাধারণ বিশ্লেষণ করি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে একটা বড় একটা ভূমিকা রাখছে কিন্তু এই RMG সেক্টর। তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির সাথে যদি যোগসূত্র যদি থাকে, তাহলে এই সেক্টর যদি ভালো করে, তাহলে কিন্তু সামনের দিকে ধরেন একটু উই ক্যান বি ওয়ারিং আ বিট লেস। কিন্তু যেটা হলো যে উইথ গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল যে ধরেন সিচুয়েশনস, ফর এক্সাম্পল আগে ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন হলো মিডল ইস্টে যে ক্রাইসিস হচ্ছে। তো এটা আমাদের শিপিং যে রুটগুলো আছে এগুলোকে এফেক্ট করছে। তো অ্যাজ আ রেজাল্ট অফ দিস কী হচ্ছে, আপনার ফ্রেট চার্জেস বেড়ে যাচ্ছে। তো এরকম সিচুয়েশন। অ্যান্ড দ্য আদার থিং ইজ দ্যাট আমাদের কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এই অর্থায়ন যেটা আসে, এটা কিন্তু USD-তে ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, ইভেন আমরা উদ্যোক্তা হিসাবে ধরেন অনেক লোন নিয়েছি আমরা। ধরেন যেখানে যেহেতু আগে ইন্টারেস্ট রেট কম ছিল, আমি যদি অভ্যন্তরীণ অর্থনীতির মানে বাংলাদেশের থেকে বাইরের লোনস ওয়ার চিপার, তখন লাইবর ওয়াজ নট অ্যান ইস্যু, সোফার ওয়াজ নট অ্যান ইস্যু। হ্যাঁ,
তো আমরা তখন ওখান থেকে যেমন বড় করেছি লং টার্ম একটা ভিশন নিয়ে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা ফ্যাক্টরিং করিনি। তো এখন যেটা হয়েছে যেমন দে হ্যাভ বিকাম এক্সপেন্সিভ। হ্যাঁ, এখন আমেরিকার ইন্টারেস্ট রেট, ফেডারেল রিজার্ভ কি করছে ওটার কারণে ওখানে ডলারের রেটের ইন্টারেস্ট রেট কি হচ্ছে, দ্যাট ইজ এফেক্টিং বাংলাদেশের আমাদের মতন উদ্যোক্তাদেরকে। সো এটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডের এটা একটা প্রবলেম। কিন্তু যেটা হলো যে হ্যাঁ, আমাদের রপ্তানি যদি দেখেন আপনি ডাটা কিছুটা কমেছে, কিন্তু ওই কমার মধ্যেও উই আর স্টিল একটা গ্রোথে আছি আমরা, এমন ড্রাস্টিকলি কমেনি। কিন্তু যেটা সামনে যে প্রবলেমগুলো আসবে এটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের অলমোস্ট 50% এক্সপোর্ট কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে এখন। তো ইউরোপিয়ান ইউনিয়নে অনেকগুলো নতুন ল বানিয়েছে, লেজিসলেশন, যেমন ডিউ ডিলিজেন্স ল, তারপরে গ্রিন ট্রানজিশন, হ্যাঁ, গ্রিন ট্রানজিশন, তারপর সাপ্লাই চেইন ট্রান্সপারেন্সি, তারপর হিউম্যান, এখানে অনেক কিছু ফ্যাক্টরিং করা হয়েছে। এই আমাদের জন্য সামনের দিনগুলোতে স্পেশালি একটা এলডিসি গ্র্যাজুয়েশন, আমাদের যে প্রেফারেন্স যেটা জিএসপি, এখান থেকে যখন এক্সপোর্ট হতো যিনি আমদানি করতো উনি ওই ট্যাক্স পে করতে লাগতো না। তো ওইগুলো আস্তে আস্তে উঠে যাবে আমরা যখন গ্র্যাজুয়েশন করব। তো করার পরে যেটা হবে এখানে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন করতে লাগবে, অনলি দেন উই উইল বি এলিজেবল ফর ইউ জিএসপি প্লাসের জন্য। কিন্তু ওখানেও কিন্তু আবার আশঙ্কা আছে যে কারণ আরএমজি ইজ নট ইনক্লুডেড ইন দ্যাট লিস্ট টিল নাও, ওটা নেগোশিয়েট করতে লাগবে, করে আমরা আশা করব সরকার ওখানে অনেকগুলো উদ্যোগ নেবে, পদক্ষেপ নেবে যাতে এটা ইনক্লুডেড থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা ক্যানাডিয়ান মার্কেটে ওই জিপিটি প্লাস যেটা নতুন যে অপশন আছে ওখানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা ট্রাই করছি। অ্যান্ড ইউকে মার্কেটে আমরা অলরেডি আশ্বাস পেয়েছি যে ওখানে আমাদের যাবে। অস্ট্রেলিয়ান মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস হ্যাজ বিন ফর্মালাইজড মোরাললেস, জাপানের সাথে নেগোসিয়েশন চলছে। তো সব কিছু নিয়ে সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনার জায়গাটা কেমন দেখছেন? সম্ভাবনা, হ্যাঁ, আমরা আশাবাদী। কারণ দেখেন এখানে এই ইন্ডাস্ট্রি কিন্তু মানে ধাপে ধাপে আমরা এই জায়গায় এসেছি অনেকগুলো চ্যালেঞ্জ অতিক্রম করে। এনার্জির আগে প্রবলেম ছিল, এনার্জির থেকেও কিন্তু আমরা বের হয়ে এসে এখন হ্যাঁ দেয়ার আর চ্যালেঞ্জেস, বাট চ্যালেঞ্জেস ইজ এভরিওয়্যার। ফর এক্সাম্পল টার্কিতে আপনার ইনফ্লেশন ইজ 42%, ব্যাংকের ইন্টারেস্ট রেট ইজ 55%, ওনারা কিন্তু ওখানে ব্যবসা করছে। তো এইরকম সিচুয়েশনে কিন্তু ব্যবসা হবে, কিন্তু যেটা আমাদের যে এখন যে সমস্যা যেটা হচ্ছে মেইনলি, যেহেতু গ্লোবালি ইনফ্লেশনের একটা প্রবলেম আছে, হ্যাঁ, তো যেই আগে যে অর্ডারের অ্যামাউন্টটা ছিল ওটা কমে আসছে। তো যখন কমে আসে তখন ব্যবসায়ী হিসেবে ব্র্যান্ডরা কী করে, ওরা নিয়ার শোরিং করে। ওদের ধরেন ইউরোপের কাছে কোন দেশগুলোতে কাপড় বানাচ্ছে, হ্যাঁ, পোশাক বানাচ্ছে, টার্কি, রোমানিয়া, পর্তুগাল। তো তখন ওরা হিসাব করে যে আমি যদি, যেহেতু এখন রেড সি মিডল ইস্টের ক্রাইসিসের জন্য আমার ঘুরে আসতে লাগছে, আমার যে কস্ট বেড়ে গেছে, তারপর টাইম ওখানে পৌঁছাতে পণ্য যে টাইমটা লাগছে, আমি যদি টার্কিতে অর্ডারটা প্লেস করি আমার যদি ইভেন 10% বেশিও পে করতে লাগে, কিন্তু আবার স্টোরে মালটা 2 সপ্তাহ আরও কম লাগবে, ওখানে চলে যাবে। তো আমি বিক্রি করে টাকাটা আবার রিইনভেস্ট করতে পারবো। তো এইটার কারণে কিন্তু নিয়ার শোরিং, যেমন নর্থ আফ্রিকা, টিউনিসিয়া বলেন, মোরক্কো বলেন, ইজিপ্টে, তো ইউরোপের অর্ডারগুলো কিন্তু বেশ খানিকটা ওখানে ওসব দেশে যাচ্ছে এখন। তো এই চ্যালেঞ্জটা থাকবে, ওটার জন্য আপনি দেখবেন যে আমাদের যে হিসাবটা আছে এখানে এক্সপোর্ট ডাটার, অ্যান্ড এক্সপোর্ট ডাটার যে রাজাক ভাই যে কথাটা বলে রিকনসাইল যে হচ্ছে না, যেটা আমরা ইপিবি একটা ডাটা দিচ্ছে, এটা কিন্তু সমন্বয় করা আমি মনে করি যে ইজি। ওটা যদি আমাদের ধরেন আমেরিকা যে ডেস্টিনেশন এক্সপোর্ট করলাম, ইউএস কাস্টমসের যে ডাটাটা আছে ওটা যদি আমরা নিই, ওখানে যে এমবেসি আছে, কমার্শিয়াল কাউন্সিল, উনি যদি ওখানকার ডাটাটা নেয়, এখানে যেটা ডিক্লেয়ার্ড হয়েছে যে যাচ্ছে, হ্যাঁ, যদি দুটো সমন্বয় থাকে তার মানে এভরিথিং ইজ ফাইন। যদি ওখানে ডাটা যদি দেখে যে এখানে গরমিল আছে, দেন দ্যাট শুড বি লুকড ইনটু। কারণ এখানে আপনি যখন পলিসি নেবেন, আপনি পলিসি তো ডাটার উপর নেবেন, ভুল ডাটা থাকতে তো আপনার পলিসিও ভুল হবে। সো আমরা আশা করব যে এইসব জিনিসগুলো যাতে এখন সমন্বয় হয়। এবং আরেকটা জিনিস যেটা রাজাক ভাই যেটা বললো যে আমাদের যত পরিমাণ এক্সপোর্ট হয়েছে ওই পরিমাণ মানে রেমিট হচ্ছে না, মানে এখানে আসছে না। এখানে কিন্তু এখানেও ডাটার কিছু মিসম্যাচ আছে। এখন যেটা হচ্ছে যে এই জায়গাটাই ডাটার কিছু ঘাটতি থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের ভিতরে নানা ধরনের নানা ধারণা জন্ম হয় যে এটা হচ্ছে কিনা, ওটা হচ্ছে কিনা। এক্স্যাক্টলি না, কিন্তু এখানে যেটা হয়েছে যার যে ব্র্যান্ডটা ধরেন বিক্রি করতে পারছে না, যেহেতু ইনফ্লেশনের প্রেশার আছে, কনজামশনে ওখানে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কনজামশনে হিট করবে। আগে আমি 120 দিনের মধ্যে টাকাটা পেয়ে যেতাম, হ্যাঁ, কিন্তু এখন যেমন বায়ারই আমাকে বলছে 180 ডেজ পর তোমাকে টাকা দিব।
হ্যাঁ ইনস্টলমেন্টে টাকা দিব। ওকে, হ্যাঁ আমার কিন্তু এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে আমার মাল, আচ্ছা, টাকাটা আমার আসতে দেরি হবে। এই ডেফার্ড এই সিস্টেমগুলো এগুলো কিন্তু এখন কিন্তু আসছে, এটা কিন্তু আগে ছিল না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই জায়গা থেকে ইনফরমেশন একটা গ্যাপ তৈরি হয়। গ্যাপ হয়েছে। আরেকটা জিনিস হলো যে এখানে কিন্তু এক্সপোর্ট যখন করি আমি যদি 120 দিনের মধ্যে টাকাটা না আনতে পারি বাংলাদেশে, আমার কিন্তু ব্যবসা করে যে ফ্যাসিলিটিগুলো পায় যে আরএমজি এক্সপোর্টার, বাংলাদেশ ব্যাংক কিন্তু বন্ধ করে দেবে। ও আচ্ছা, সো ওইটার কারণে কিন্তু মানে ওইটাই আমরা বলছি এখানে কোনো একটা অ্যানোমলি আছে, ডাটার কিছু ঘাটতি আছে, কিন্তু এটা চেক করা কিন্তু ভেরি ইজি। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চেক করতে পারেন পোর্টের ডাটাগুলো, আমেরিকাতে চেক করতে পারেন। যদি ওখানকার ডাটা দিয়ে যদি রিকনসাইল না হয় তখন ইট শুড বি লুকড ইনটু। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি একটু ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে। কিছুদিন আগে আমরা ডলারের মূল্য নির্ধারণের নতুন একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে গেলাম। এই জায়গা থেকে আমরা আসলে কতটা ভালো রেজাল্ট পাচ্ছি আপনার কি মনে হয়? একটু সময় তো পার হলো। হ্যাঁ, যেটুকু সময় পার হয়েছে আমি মনে করি না যে অতটা সময়, এইটুকু হ্যাঁ, সময় আসলে যথেষ্ট না। তবে একটা প্রক্রিয়া চালু হয়েছে যে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি যে আগে যেভাবে আমরা বিনিময় হারটাকে জোর করে একটা জায়গায় রেখে দিয়েছিলাম সেইভাবে থাকলে হবে না আর কি। আর এখন মোটামুটি যে সিগন্যালগুলো পাওয়া যাচ্ছে, ইভেন বাংলাদেশ ব্যাংক বলেন বা আপনি দেখেছেন যে আইএমএফ যেভাবে যে রিভিউ করেছে সেখানেও কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে যে ক্রলিং পেগ এখন আমরা মোটামুটি ওই যে 118 আশেপাশে ঘোরানোর চেষ্টা করছি বিনিময় হারটাকে, এটাকে হয়তো আমাদের সামনের দিনগুলোতে আরও হয়তো খানিকটা অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, এখন দেখুন আমাদের সমস্যাটা কি, এই সমস্যাটা না অত্যন্ত একটা ক্রিটিক্যাল একটা সমস্যা। শামস ভাই যেটা বলেছেন, দেখেন আমাদের বাংলাদেশের সমস্যা ইন্টারনাল চ্যালেঞ্জেস আমাদের আছে, আমাদের আভ্যন্তরীণ সমস্যা, সেটা দুটো সোর্স মেনলি। একটা হচ্ছে আমাদের মূল্যস্ফীতি, আর এটার সঙ্গে হচ্ছে আমাদের রিজার্ভ ক্রাইসিস। হ্যাঁ, এটা একটা ইস্যু। আর এক্সটার্নাল চ্যালেঞ্জেসগুলো উনি বলেছেন, এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বিভিন্ন মার্কেটে কন্ডিশন চেঞ্জ হবে, আমরা ওই হুতি যে ওখানে রেড সিতে গন্ডগোল করছে ওখানে একটা ইস্যু আছে, ঘুরে যেতে হচ্ছে। কাজে দুটো জায়গা কিন্তু আপনার আছে। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের যে ইন্টারনাল ক্রাইসিস সেটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে, এখানে থেকে এখানে সমস্যাটা হচ্ছে যদি আমার মূল্যস্ফীতির সমস্যা এবং এটার সঙ্গে যদি রিজার্ভের ক্রাইসিস থাকে, এই দুটোকে একসঙ্গে মিটিগেট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ রিজার্ভের একটা ক্রাইসিস হলে তখন একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে যে আপনি হয়তো বিনিময় হারটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন যদি মনে করেন আমরা যদি বিনিময় হারকে যদি আবার যদি অ্যাডজাস্ট করতে দিই তাহলে হবে কি, এটা কিন্তু মূল্যস্ফীতির উপর একটা প্রেশার তৈরি করবে। এই কারণে অন্যান্য সময় যেটা হয়, পলিসি মেকারদের যতখানি ফ্লেক্সিবিলিটি থাকে ততখানি কিন্তু আবার তাদের সেই ফ্লেক্সিবিলিটি এখন কিন্তু নাই। তাদের এখন চিন্তা করতে হচ্ছে যে একটা জায়গায় পলিসি নিলে সেটা অন্য পলিসিটাকে আবার কিন্তু ব্যাহত কতটা করে। প্রভাবিত করবে বা কতটুকু নেগেটিভ রেজাল্ট এটা কিন্তু আপনি দেখেন আবার মনিটারি এবং ফিসকাল পলিসির মধ্যেও কিন্তু সেই সমস্যাটা হচ্ছে। মনিটারি পলিসিটাকে আমরা একটা সংকোচনমূলক মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি পলিসি, ইন্টারেস্ট রেট হাই করে দিয়েছে, ব্যবসা বাণিজ্যের উপর চাপ পড়ছে, কারণ ওটার মাধ্যমে আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি যদি অনেক বেশি মুদ্রা সরবরাহ করি, অনেক বেশি বিনিয়োগ করতে যাই, মূল্যস্ফীতিকে এটা উস্কে দিবে, কাজে ওটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। তাহলে এটার সঙ্গে আমাকে ব্যালেন্স করে আমার কিন্তু ফিসকাল পলিসি হতে হবে। ফিসকাল পলিসিটা কি, সরকার কতখানি খরচ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার তার খরচকে কতখানি লাগাম টেনে ধরতে পারে, সেটা একটা হিসাব কিন্তু আছে। এই যে আমরা যে সংকোচনমূলক একটা অ্যাপ্রোচের ভেতরে আছি, এর ইফেক্ট তো নিশ্চয়ই বিনিয়োগের উপরে পড়ে। বিনিয়োগের উপরে যদি তার ইফেক্ট পড়ে তাহলে নিশ্চয়ই সেটা আমার এক্সপোর্টের উপরে প্রভাব ফেলে। তো একটু আমরা এই জায়গাটা একটু বুঝতে চাই না, যে অবশ্যই এটা বোঝা খুব সোজা। আপনাকে দেখেন আমরা অনেকে মনে করছি এখন যে আমরা প্রশ্ন শুনি, আমাকে অনেকে প্রশ্ন করেন যে তাহলে তো বিনিময় কমে যাবে। হ্যাঁ, এটাই তো হচ্ছে আপনার ওই মনিটারি পলিসির যে অবজেক্টিভ, যে এই বছরে যদি আমরা মূল্যস্ফীতি কন্ট্রোল করতে চাই, যেরকম আমরা বিনিয়োগ আশা করছি সেই বিনিয়োগটা হবে না। এটা কিন্তু হয়তো আমরা পরিষ্কার করে অনেক সময় বলি না, কিন্তু আমাদের পলিসিগুলো সেটাই ডিকটেট করছে, যেহেতু আমি ইন্টারেস্ট রেট হাই করে রেখেছি। এখন খেয়াল করেন, যদি কথার কথা মনে করেন আমি যদি এখন মূল্যস্ফীতিকে ট্যাকেল করতে না পারি, তাহলে এই হাই ইন্টারেস্টের আপনি কতদিন রাখবেন? আপনি যদি এটা বেশি দিন রাখতে হয়, সেটা কিন্তু আপনার অর্থনীতির উপরে কিন্তু অসম্ভব কিন্তু একটা চাপ তৈরি করবে। এই কারণে আপনি দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারাও কিন্তু আপনার এর মধ্যে ছিল, বড় রকমের মূল্যস্ফীতির মধ্যে ছিল। যুক্তরাজ্য তারাও কিন্তু বড় রকমের মূল্যস্ফীতি সমস্যার মধ্যে ছিল। তারা যেটা করেছে, প্রথমে খুব শক্তভাবে তারা ইন্টারেস্টটাকে উপরের দিকে উঠিয়েছে। তারা অসম্ভবভাবে ইকোনমির চাপ তৈরি করেছে এই খরচগুলোকে কমিয়ে আনার জন্য। এবং দেখুন তারা 9 মাস থেকে 1 বছরের মধ্যে তারা কিন্তু তাদের মূল্যস্ফীতিকে কিন্তু নামিয়ে নিয়ে আসতে পারছে। ইউকেতে গত বছরের মাঝামাঝি 12 ভাগ মূল্যস্ফীতি ছিল, এটা গত মাসে 2 ভাগের নিচে নেমে চলে আসছে। কারণ তারা তাদের সুদের হারটাকে ওইভাবে ব্যবহার করতে পেরেছিল। আরেকটি কথা হয়তো একটু জটিল হবে, আমি তবে একটু আপনাকে বলতে চাই। দেখুন একটু আগে যে আমরা কথা বলছিলাম যে রপ্তানি আয় যে ফিরে আসছে না, হ্যাঁ, এবং রিকনসাইল করা,
আপনারা যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ ওরা কিন্তু রিপোর্ট করে যে তারা বাংলাদেশ থেকে কী পরিমাণ আমদানি করছে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ, সেটা ইনফরমেশন যদি আমরা ব্যবহার করি সেখানেও দেখি কিন্তু একটা গ্যাপ থাকে যে আমরা কী পরিমাণ রপ্তানি করছি ওইসব দেশ ওরা বলছে, আর আমরা কী পরিমাণ টাকা আমাদের বাংলাদেশ ব্যাংকে ফিরে আসে ওই রপ্তানিজনিত আয়, সেটার মধ্যেও কিন্তু ওই একই পরিমাণ একটা গ্যাপ থাকছে। আচ্ছা, এইটা ও সাম্প্রতিক সময়ে একটা বড় আকার ধারণ করছে এই কারণে, যেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না, সেটা হচ্ছে কি এক্সপেকটেশনের কারণে। একদিকে শামীম সাহেব বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে যারা বায়ার তারা ডেফার করছে, 120 দিনের জায়গায় 180 দিন পর্যন্ত দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরও তারা ডিলে করছে। এখন দেখুন, খেয়াল করুন, যদি আমার এক্সপেকটেশন থাকে, আমি যদি মনে করি যে বিনিময় হার আরও কমে যেতে পারে, কোনো কোনো সময় অনেকের কিন্তু একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে যে আমি পয়সাটা যতদিন পারি আমি ধরে রাখি ওখানে, পরে আনি, তাহলে হয়তো দেশে আনলে আমি যদি আমার বিনিময় হার যদি অ্যাডজাস্টমেন্ট হয় আমি হয়তো সেখান থেকে বেনিফিটেড হবো। এই প্রবণতাও কিন্তু আছে। হ্যাঁ, এই জন্য বলছিলাম যে অর্থনীতি আমরা এমন একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি যে একটা ফ্যাক্টরকে আরেকটা ফ্যাক্টর কিন্তু প্রভাবিত করছে আর কি। খুব সূক্ষ্ম হিসেব নিকেশের উপর দিয়ে আসলে যাচ্ছে পুরো ব্যাপারটা। আপনাদের কাছে আবারও আসবো, সব বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। শামস মাহমুদ, এবার ফিরবো আপনার কাছে এবং যথারীতি আবারও উদ্যোক্তার জায়গা থেকে একটু কয়েকটি বিষয়ে বুঝতে চাইব। আমরা যখন এর ভেতরে আমাদের প্রতিবেদকরা যখন কথা বলেছিলেন তৈরি পোশাক খাতের কয়েকজন উদ্যোক্তাদের সঙ্গে, তারা বলছিলেন যে তারা হচ্ছেন যে কয়েকটা জায়গায় সমস্যা মুখোমুখি হচ্ছেন। তার একটা হচ্ছে তারা নিরবচ্ছিন্ন জ্বালানির যোগান তারা পাচ্ছেন না। তারা বলছেন যে এই জায়গাটা নোটিশ করা উচিত, যদি এই জায়গাটা একটু প্রবলেমটা সলভ করা না হয় সেই ক্ষেত্রে তাদের একটু মানে শুধু ওই খাতের মানে ওই ব্যক্তির না, খাতেরও একটা সমস্যা হচ্ছে। এটি সহ আর একদম ইমিডিয়েটলি অ্যাড্রেস করা উচিত এমন কি কি ক্রাইসিসগুলি আছে? দেখেন, আমি একটা যে সিম্পল একটা উদাহরণ দিই। আপনারা অনেক রিপোর্ট করছেন, সবাই রিপোর্ট করছে, অর্থনীতিবিদ যারা আছে, এক্সপার্ট ধরেন, সবাই বলছে যে আমাদের অর্ডারের অ্যামাউন্টটা কমছে। হ্যাঁ, অর্ডারের ইউনিট মানে আমার এক্সপোর্ট বাড়ছে কিন্তু ইউনিট নাম্বার কমছে। হ্যাঁ, সো ইন্ডাস্ট্রিয়াল কনসোলিডেশন হচ্ছে, উই গোইং থ্রু কনসোলিডেশন। এখন আমি গত বছর ফর এক্সাম্পল জাস্ট একটা অ্যাভারেজ টেক্সটাইল মিল বাংলাদেশে, আরএমজি টেক্সটাইল, এখন ভার্টিক্যাল ইন্টিগ্রেশন অনেক আছে, যার টেক্সটাইল মিল আছে, ফ্যাব্রিক বানায়, আবার আরএমজি আছে যেখানে স্টিচিংটা করছে। একটা অ্যাভারেজ বিল আসতো এক একটা ফ্যাক্টরির 2 কোটি টাকা। হ্যাঁ, এই লাস্ট ইয়ার, 1 বছর আগে। তারপরে আমাদের জ্বালানির গ্যাসের দাম বাড়লো, ইলেকট্রিসিটির দাম বাড়লো, এখন ওটা চলে এসেছে অ্যাভারেজে 4 কোটি টাকার মতন, প্রায় দ্বিগুণ। হ্যাঁ, প্রায় ডাবল। আমি যদি ইভেন 1 কোটি টাকাও ধরতাম, এখন পে করছে তবে 2 কোটি টাকা। তো 12 মাসে আপনার 12 কোটি টাকা এক্সট্রা পে করতে লাগছে জ্বালানির জন্য। বাংলাদেশে কোন ব্যবসা আপনি 1 বছরে এই 12 কোটি টাকা সৎভাবে ব্যবসা করে আপনি আর্ন করবেন? সো দ্যাট ইটসেলফ শোজ দ্য প্রবলেম এই ইন্ডাস্ট্রি ইজ ফেসিং রাইট নাও। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন একটা হলো যে সরবরাহ ঠিক করে থাকছে না, প্রেশার কম থাকছে গ্যাসের ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে, লোডশেডিং হচ্ছে। হ্যাঁ, যখন লোডশেডিংটা হয় অথবা আমার গ্যাসের ধরেন চাপ যখন কম থাকে, আমার মেশিন যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু হয়। মেশিনের স্পেয়ার পার্টস নষ্ট হয়ে যায়, আমার এই প্রসেসে যে কাপড়গুলো ছিল অথবা তুলা অথবা সুতা ছিল সবগুলো নষ্ট হয়ে যায়। ওগুলো এক্সপোর্ট গ্রেড হয় না, তখন ওটা ফেলে দিতে লাগে। অ্যাট দ্য সেম টাইম ডলারের যে রেট এখন ইটস ভেরি হাই, তো আমার ইনপুট কস্ট ইজ ভেরি হাই, তো ওটাও নষ্ট হয়ে গেল। তো তখন তো আমার ব্যবসার মানে জ্বালানিটা বাদ দিলাম, এই 12 কোটি টাকা কোথা থেকে জোগাড় করবো ওটা পরের কথা, আমার তো ইনপুট কস্টে হয়ে গেল, আমার এফিসিয়েন্সিও কমে যাচ্ছে। আবার অভ্যন্তরীণ অর্থনীতির যে কোয়েশ্চেনগুলো যে রাজাক ভাই বলে ইনফ্লেশনারি প্রেশার, আমার যে সদস্যরা যারা আমার কোম্পানির সাথে সম্পৃক্ততা আছে, যে ওয়ার্কাররা আছে, ওনারা যদি মানে ভালো মতন না থাকতে পারে এফিসিয়েন্সি কমে যাবে। তো ওটা কিন্তু আপনি ইনডাইরেক্টলি আমাকে এফেক্ট করছে। আচ্ছা, হ্যাঁ, সো এভরিথিং এগুলো সব কিছু মিলিয়ে তারপর ধরেন আমি কাস্টমসে যে এইচএস কোডের আমরা অনেকদিন ধরে বলছি, এইচএস কোডের সমস্যা, আমরা ইম্পোর্ট করে অথবা এখন এক্সপোর্টের ক্ষেত্রেও ওখানে কতগুলো প্রবলেম হচ্ছে আমাদের।
এইগুলা কিন্তু এখন যেমন আগে যে ফাইন করতো, এই নতুন ফাইন্যান্স অ্যাক্টে একটা ধারা এনেছে যে এইচএস কোডের যদি কোনো অমিল থাকে অথবা যদি ভুল হয় 200 থেকে 400% ফাইন করা হবে। আচ্ছা, তো এটাও কিন্তু একটা বড় রকম একটা প্রভাব ফেলবে এখানে। তো এগুলো সব কিছু নিয়ে দের ইজ আ ইস্যু। হ্যাঁ, আমরা কিন্তু প্রবলেমে যাচ্ছি, and একই সাথে সুদের হার বাড়ছে, ইন্টারেস্ট রেট, কস্ট অফ বরিং ইজ গেটিং হায়ার, মানে আপনি তো প্রচুর ড্রিবলিং করতে হচ্ছে। ড্রিবলিং হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সম্পৃক্ততা অনেক এসএমইর আছে, ওনারও কিন্তু এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, আর আমরা যখন কথা বলি ইউজুয়ালি আমরা কিন্তু লার্জ ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, যাদের সক্ষমতা আছে। হ্যাঁ, ব্যাংকের সাথে আমার অনেক ফর্মাল রিলেশনশিপ আছে, আমি গেলে ধরেন ওরা আমাকে টাকা দিচ্ছে বেসড অন মাই এক্সপোর্ট নাম্বারস। কিন্তু বিজিএম এর মধ্যে, বিকেএমএ বাদ দিলাম, জাস্ট বিজিএম এর মধ্যে এখন এক্সিস্টিং 2400টা ফ্যাক্টরি আছে, রানিং ফ্যাক্টরি, যারা ইউডি নেয়। এখান থেকে 750টা ফ্যাক্টরি আছে যারা এসএমইর আন্ডারে পড়ে। আচ্ছা, এখন এই ওনারা 2400 ভিতরে এই এদের মধ্যেই এসএমইতে পড়ে। এখন ওদের কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স এত ইজি না। আচ্ছা, ওনারা কিন্তু আসলে স্ট্রাগল করছে, অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন করছে। তো এখন আপনি কিভাবে করবেন এত কিছু যে ইয়েটা হচ্ছে, এটাকে সামলানো কিন্তু অত সহজ না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি শুরুতে গ্রিন ট্রানজিশনের একটা কথা একটা কথা বলেছিলাম। বলছিলেন। এই গ্রিন ট্রানজিশনে যে ইনভেস্টমেন্ট লাগবে, এটা কিন্তু বড় যে কোম্পানি আছে আমাদের পক্ষে ধরেন ইটস পসিবল। হ্যাঁ, আমরা ব্যাংকের কাছে গিয়ে অথবা আমরা বাইরের কিন্তু এজেন্সির আমরা তো কাছে শুনছি যে এই জায়গাটাতে বাংলাদেশের কোম্পানিগুলো ভালো করছে, তো শুনছি। ভালো করছে, কিন্তু এসএমই এর বড় কোম্পানিরা ভালো করছে, আচ্ছা আচ্ছা এসএমইদের কথা কিন্তু কেউ বলছে আচ্ছা, না। আচ্ছা, আমাদের নতুন যে বোর্ড এসেছে, আমাদের যিনি সভাপতি এখন হয়েছে এস এম মান্নান কোচি, ওনার কিন্তু এবার বিজেএম এর নির্বাচনে ইলেকশনের সময় এটাই একটা ইয়ে ছিল যে এসএমইদেরকে নিয়ে আমরা এখন ইয়ে করব, অ্যাক্সেস টু ফাইন্যান্স উই উইল এনশোর। এবং ওদেরকে যেমন আমরা এখন অনেক চিন্তা করছি বিজেএম এতে যে রেশন কার্ড, হ্যাঁ, এটা আমরা অন্তর্ভুক্ত আমরা এটাও করব। কিন্তু মানে হয়তো অফিসিয়ালি শুনি না, কিন্তু আনঅফিসিয়ালি যখন কথাবার্তা শুনি যে অনেক এসএমই প্রতিষ্ঠানই আপনার হচ্ছে অপ্রাতিষ্ঠানিক লেনদেনের ভেতর দিয়ে অর্থ জোগাড় করার একটা ব্যাপার থাকে, তো সেটাও তো একটু ঝুঁকি, তাই না? না, এখানে তো এখন তো নতুন যে ফাইন্যান্স অ্যাক্ট, তারপরে যে এফআরসি যে নিয়মগুলো করেছে, এখানে কিন্তু আমরা এখন এই যে ক্যাশ লেনদেন এগুলো কিন্তু ডিসকারেজ করা হচ্ছে। ইভেন স্যালারি হ্যাজ টু পে থ্রু দ্য প্রপার চ্যানেল, ব্যাংকিং সেক্টর। তো এখানে কিন্তু আমরা করছি, এরাও কিন্তু করছে। আচ্ছা, কিন্তু একটা বড় কোম্পানি যখন করে, ওনার ধরেন যদি ফি আসে 1 লাখ টাকা, ইটস ওকে ফর দেম। কিন্তু ছোট কোম্পানি কিন্তু 1 লাখ টাকা কিন্তু অনেক টাকা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার ঈদে দেখেন আমাদের আগে যেসব সমস্যা হতো যে ঈদের স্যালারি দিতে পারতো না, দিতে পারতো, এটা কিন্তু আমরা এনশোর করেছি বিজেমের থেকে। বর্তমান আমাদের সভাপতি ওদের এনশোর করেছে যে এটা পেমেন্টটা ঠিক করে যেতে হয়। সো উই আর ডুইং। কিন্তু সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, এগুলো কিন্তু উইল বি অ্যান ইস্যু। অ্যান্ড এক্সিস্টিং যে চ্যালেঞ্জগুলো, গ্যাসের যেটা আপনি বললেন, এটা একটা বড় একটা সমস্যা। কারণ যেটা বললাম যে আমাদের কস্ট অফ প্রোডাকশন এফিসিয়েন্সি কমে যাচ্ছে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। অ্যান্ড এইটা লং টার্ম যদি একটা সলিউশন না হয়, আমরা আশা করব হবে, কিন্তু মানে আমাদের এখানে সমস্যা হয় কি, যেমন ট্রানজিশনের কথা, গ্রিন ট্রানজিশন যেটা রিনিউয়েবল এনার্জির যে কথাটা আসছে, ওনারা বলছে যে গ্যাসের দাম বাড়ানো হবে, কারণ ওই সাবসিডি রিমুভ করা হবে। আমরা কিন্তু উই এগ্রি, সরকার আমাদেরকে অনেক সহায়তা করেছে। আমরাও বাংলাদেশ উদ্যোক্তা হিসেবে আমরা মনে করি যে আমাদের ওই জায়গায় এসে দাঁড়িয়েছি যে সাবসিডি ইয়ে না, মানে লাগবে না আমাদের, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো। কিন্তু আগে আপনি আমাকে 100% এনশোর করেন যে গ্যাস সাপ্লাই দিবেন, ইলেকট্রিসিটি 100% সাপ্লাই দিবেন, দেওয়ার ইন্টারাকশন ছাড়া পরে যেন এগুলো আপনি পান যদি আপনারা। করেন তাহলে ইটস ওকে। কিন্তু আপনি ওটা না করে যদি বাড়ান, এই এক্সেস যে কস্টগুলো এখন আছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা নিতে পারবো না। আর আরেকটা জিনিস হলো যে রাজাক ভাই যে কথাটা শুরুতে বলেছিল, যখন বিশ্লেষণ করছিল, যে হাই গ্রোথ অ্যান্ড ইনফ্লেশন কন্ট্রোল ইজ নট পসিবল, দুটো একসাথে করতে পারবেন না। হ্যাঁ, বিকজ ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন আস। কারণ আমি যে এলডিসি গ্রাজুয়েশন পরে যে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন লাগবে, তারপরে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কে যে যার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেখানে আমি স্টিচিং করছি, ওর এখন ফ্যাব্রিক প্রডিউস করতে লাগবে, তো ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারের সুতা বানাতে লাগবে, অনলি দেন আমরা এলিজিবল হতে পারি। এইটার যে ইনভেস্টমেন্টটা লাগবে, এটা কিন্তু এখন করতে লাগবে, আজকে করতে লাগবে। কারণ ইন্ডাস্ট্রি করতে আমার 2 বছর লাগবে, মার্কেট ক্রিয়েট করতে আমার 3 বছর লাগবে, তারপর তো ব্যাংকের রিপেমেন্ট এগুলো শুরু হবে। হ্যাঁ, তো এইটার অ্যাক্সেস টু ফাইন্যান্স আপনি যদি কন্ট্রাক্টরি পলিসি যদি নেন, তাহলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট হবে না। অ্যান্ড এইখানে সামনের দিনগুলোতে যদি দেখি যে আমার স্কোপ আসছে না এক্সপ্যানশন করার, এই জায়গাটাতে সরকার একটা বড় ভূমিকা রাখতে লাগবে টু এনশিওর দ্যাট এই ইন্ডাস্ট্রিটা টিকে থাকে এবং 84% যে কন্ট্রিবিউশন করছে এখানে যাতে হয়, অ্যান্ড ভ্যালু এডিশনও যাতে বাড়ে।
আবারও আসবো আপনার কাছে। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে যাচ্ছি যে এই যে বিশ্বে আপনার বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে জ্বালানি তেলের মূল্য নিয়ে এক ধরনের অস্থিরতা এখনও আছে, যেটা যায়নি, এবং কোনো কোনো অর্থনীতিবিদ বলছেন যে এই বিষয়টি যদি প্রি কোভিড কন্ডিশনে নিয়ে না যায় তাহলে আসলে অনেক অনেক মানে অ্যাচিভমেন্টই হবে না, এরকম কোনো কোনো অর্থনীতিবিদ বলছেন। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, জ্বালানির যে দাম এবং এটার জনিত যে সমস্যা, সেটা আমি মনে করি যে এটি একটি সমস্যা যেটা কিন্তু পৃথিবীর অনেক দেশকে কিন্তু ব্যাহত করেছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সমস্যাটা হচ্ছে আমাদের মোর আভ্যন্তরীণ সমস্যাটা অনেক বেশি বড় হয়ে দেখা দিয়েছে। দেখুন, খেয়াল করুন, 2019 সালে পৃথিবীতে 18 থেকে 19টা দেশ ছিল যাদের মূল্যস্ফীতি ধরেন 10 ভাগের মতো বা 10 ভাগের থেকে বেশি ছিল। কয়টি দেশ? 19টি। তারপর কোভিড গেল, আপনি যদি এখন যে চিন্তা করেন 2022 সালে আমরা দেখলাম সেই নাম্বারটা 70-এ গেল। মানে 70টা দেশ তারা স্ট্রাগল করছে তাদের মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে, যেটা 10 ভাগের উপরে চলে গিয়েছে। আর এখন এরপরে দেখা গেল যে 1 বছরের মধ্যে অনেক দেশ আবার তাদের মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পেরেছে। ওই 70 থেকে নাম্বারটা তখন নেমে আসলো 49টা। আচ্ছা, তারপরে 49টা দেশ তারা কিন্তু এখনও চেষ্টা করে পারছে না তাদের মূল্যস্ফীতিকে কন্টেইন করতে। আনফরচুনেটলি সিচুয়েশনের তুলনায় অনেক বেশি সংখ্যাটা। আনফরচুনেটলি ওই 49 দেশের মধ্যে আমরা একটা। আচ্ছা, এইটার একটা কারণ অনেক অর্থনীতিবিদ আপনাকে বলবে, এবং আমি খানিকটা সেইভাবেই মনে করি যে আমাদের একটা নীতি জড়তা ছিল আর কি। আমরা খানিকটা সময় আগে ব্যয় করে ফেলেছি, নীতিগুলোকে সঠিক সময়ে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের খানিকটা সংকট ছিল আর কি, যেটা আমরা সাম্প্রতিক সময়ে সেটাকে থেকে ওভারকাম করার চেষ্টা করছি আর কি। কিন্তু আমি অতীতের দিকে যেতে চাই না, আমি যেহেতু ফোকাসটা করতে চাই যে এই মুহূর্তে তাহলে কী করতে হবে। দেখুন, এটা আমাদেরকে চিন্তা করতে হবে, যদি আমাদের এই আভ্যন্তরীণ সংকট যদি আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে না পারি, এটা কিন্তু অনেকগুলো মিডিয়াম টার্ম এবং লং টার্ম ক্রাইসিসের কথা বলবে। একটু আগে শামস মাহমুদ বলেছেন যে আমাদের কিছু কিছু জায়গায় আরও বিনিয়োগ করতে হবে, কেন? আমরা যেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে পারে। উনি বারবার উদাহরণ দিচ্ছেন যে স্পেশালি গার্মেন্ট সেক্টরে যেখানে ধরুন আমাদের ম্যানমেড ফাইবার বা ফ্যাব্রিক লাগবে, সেটা আমাদের দেশে তৈরি করা দরকার, এটার জন্য জ্বালানি দরকার। এটা মানে এগুলো সব যদি সম্ভাবনা অসুবিধা হবে তখন যদি আপনার রিজার্ভ ক্রাইসিস না, আপনাকে যদি আরও 1 বছর বা 2 বছর এটা নিয়ে যদি সংগ্রাম করতে হয়, এটা হবে না। ইনফ্লেশন যদি অনেক বেশি থাকে, পলিসি ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক কম থাকবে। সুতরাং মোটা দাগে আমাদের সমস্যা হচ্ছে যে কত তাড়াতাড়ি আমরা এই সিচুয়েশন থেকে বের হতে পারবো। তো সেক্ষেত্রে আপনি যদি সবাইকে জিজ্ঞাসা করেন, মোটামুটিভাবে একটা ঐক্যমত আছে যে প্রথম স্টেপটা হওয়া উচিত যে কোনোভাবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। মনে হচ্ছে সেটাই করা হচ্ছে। এবার বাজেটে একটু সুযোগ ছিল যে এটাকে হয়তো আরেকটু বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া, কিন্তু যে পাবলিক স্পেন্ডিংয়ে যে আকার দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে হয়তো আরও সুযোগ ছিল খানিকটা শক্ত করে ধরা, আরেকটু কৃচ্ছ্রতা সাধন করা, পাবলিক স্পেন্ডিং কমানো, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের যে খরচ আছে সেটা কমিয়ে আনলে যেটা হতো কি সরকারের ওই ডেফিসিটটা আর একটু কমে যেত। ধরুন 4.6 ডেফিসিট হবে অর্থমন্ত্রী বলেছেন বাজেট বক্তৃতায়। এটাকে যদি আমরা 2 বা 2.5 এটাতে আনতে পারলে হতো কি সরকারকে কম কর্য করতে হতো, তাহলে খরচের একটু কম প্রেশার পড়তো, এবং আমরা দেখতাম হয়তো সেটা মূল্যস্ফীতিকে দমিয়ে রাখতে সাহায্য করতো। তো সুতরাং আমি মনে করি যে আমাদের একটা চিন্তা করতে হবে, প্রথম আমরা ইনফ্লেশনে ট্যাকল করতে হবে, প্লাস রিজার্ভের ক্রাইসিস থেকে কিন্তু আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আপনি একটু শেষ করুন, বিরতি থেকে আবার ফিরব। আমি খালি বলবো যে এই যে এখন একটু রিজার্ভ বেড়েছে এই মাসে দেখলাম যে ঠিক আছে, একটু আগে আমরা আলোচনা করলাম $15 বিলিয়ন হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এনাফ না। আমাদের 3 মাসের রপ্তানি আমদানির কথা যদি আপনি চিন্তা করেন, আমি একটু আগে বলেছি যে 2022-23 সালে এটা কিন্তু আমাদের তখন $90 বিলিয়ন হয়েছিল। মানে ধরুন প্রত্যেক মাসে $7.5 বিলিয়ন কিন্তু আমরা আমদানি হয়েছে। আমাদের মতো অর্থনীতিতে কিন্তু আমদানির হারটা সেরকম বা তার থেকে বেশি হওয়া উচিত, সেটাকে কিন্তু আমরা এখন অসম্ভব মাত্রায় কমিয়ে কিন্তু এই 70-75 বিলিয়নের মধ্যে নিয়ে এসেছি। এরকম জায়গায় থাকলেও কিন্তু আমাদের অর্থনীতিতে কিন্তু আমাদের বিরতির পরই আবারও ফিরবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে আবার। এবার শামস মাহমুদ, আপনার কাছে আসছি। আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব, আমরা আমাদের সমস্যার জায়গাগুলো নিয়ে একটু কথা বললাম, আপনাদের সঙ্গে একটু বিস্তারিত বুঝবার চেষ্টা করলাম, কোথায় কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনাদের কাছ থেকে সেটাও শুনলাম। এবার একটু আশাবাদের জায়গাগুলো একটু শুনতে চাই, প্রথমে আপনার কাছ থেকে।
তা এখানে দেখেন, এখানে আমাদের 2008 সালে এক্সপোর্ট ছিল কত, $8 বিলিয়ন গার্মেন্টস সেক্টরে। আজকে এখানে 47 বিলিয়নে চলে আসছে আমরা। তো অগ্রগতি কিন্তু ইউ ক্যান সি। অ্যান্ড এখানে যারা উদ্যোক্তা আছে, আমি বলবো যে উই আর ইউজ টু দিস। আমাদের আগেও অনেক চ্যালেঞ্জ এসেছে, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মতন এরকম সিচুয়েশন ওভারকাম করে এসেছে। যেটা ভালো যে জিনিসটা সামনের দিনগুলোতে, যেটা উই আর অলসো মানে লুকিং ফরওয়ার্ড, আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এটা, যে নিউ মার্কেট এক্সপ্লোরেশন। আপনি যদি ডাটাগুলো দেখেন, দেখবেন যে নতুন মার্কেট এক্সপ্লোরেশনে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়ছে। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান মার্কেট, এগুলো ট্রেডিশনাল মার্কেট আমাদের, সবসময় এক্সপোর্ট করে আসছে ওখানে। কিন্তু এখন যেমন এশিয়ার দিকে আমরা ঝুঁকছি। কিন্তু আমাদের একটু সমস্যা ওই যে ভ্যারাইটি অফ প্রোডাক্টের জায়গাটা তো আমাদের মধ্যে একটু ভোগ আছে, তাই না? না, ওখানে আছে, কিন্তু ওখানেও যেমন ম্যানমেড ফাইবারের উপর এখন আমরা জোর দিচ্ছি। আমাদের এখানে বিইউএফটি লোকাল ট্যালেন্ট দিয়ে কিন্তু আমরা এখন ডিজাইন এলিমেন্টস, যেটা আগে মানে ঘাটতি ছিল, ওগুলো কিন্তু আমরা নতুন ট্যালেন্ট চলে আসছে। আচ্ছা, আর আমাদের ফ্যাক্টরিতে যেমন আগে আমাদের একটা প্রবণতা ছিল, গার্মেন্টস সেক্টরে বলেন, যে এক্সপ্যাটস এসে কাজ করতো, এখন কিন্তু অনেক ক্ষেত্রে এটা কিন্তু কমে এসেছে। আচ্ছা, লোকাল ট্যালেন্টস আর গোয়িং, এবং বাংলাদেশ থেকেও লোকাল, মানে বাংলাদেশের এখন গ্লোবাল পজিশন এসব রিটেল ব্র্যান্ডের কিন্তু হেড হিসাবে আসছে, যেটা আগে আমরা কখনো দেখিনি। সো দিজ আর দ্য পজিটিভ সাইডস। অ্যান্ড আমরা আশাবাদী যে সরকারের সাথে যে আমাদের যে রিলেশনশিপ, এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। হ্যাঁ, পলিসি, সরকার, আমরা, এবং ট্রেড ইউনিয়নের কিন্তু একটা বড় একটা পজিটিভ ভূমিকা রেখেছে। যেই কারণে আজকে আরএসসি, হ্যাঁ, স্ট্রাকচারাল সেফটির দিক দিয়ে ওনাদের ভূমিকার জন্যই কিন্তু আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। একটা এই জায়গায় লেভেল অফ রেসিপ্রোসিটি কি আপনাদের কাছে সন্তোষজনক মনে হচ্ছে? না, এখানে গিভ অ্যান্ড টেক, এখানে সবাই চাবে আপার হ্যান্ড। একটা বাসায় একটা পরিবারে যেরকম একটা ইয়ে থাকে, এখানে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কী চাই, আমরা তো দেশকে ভালোবাসি, আমরা চাই যে এখানে একটা পজিটিভ কন্ট্রিবিউশন করতে। হ্যাঁ, আমাদের মতামতে দের মাইট বি ডিসএগ্রিমেন্টস, বাট অ্যাট দ্য সেম ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সবাই চাই যে আমরা একসাথে ইন্ডাস্ট্রিকে যেভাবে আগের থেকে এই জায়গায় নিয়ে এসেছি, গ্লোবাল একটা রোল মডেল, গ্রিন রেভলিউশনের, গ্রিন ইন্ডাস্ট্রির যে ইয়েটা আমরা করেছি, এটাকে সামনের দিকে নিতে এই চ্যালেঞ্জগুলো থাকবে, কিন্তু এটা অ্যাজ আ প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনিয়ার we have to learn to deal with this. তো আমি খুব আশাবাদী। আমি ধন্যবাদ। এবার ডক্টর আব্দুল রাজ্জাক, আপনার কাছে ফিরবো। অর্থনীতির ব্যাপারে সুখবর যদি থাকে একটু শুনবো। হ্যাঁ, আশাব্যঞ্জক কতগুলো জিনিস আছে যেটা আমি বলতে চাই পরিষ্কার করে। আমি প্রথম মনে করি যে বাংলাদেশে আমরা এমন একটা সময় আছি যে যখন আমার কাছে মনে হচ্ছে অনেক দিন পরে এটা প্রথমবার পরিষ্কার হয়েছে যে নীতির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। এটা এখন আমরা কিন্তু মোটামুটি ভালো মত উপলব্ধি করতে পেরেছি। আপনি দেখুন পলিসি আলোচনা, আপনি দেখবেন এখন কিন্তু একটা কনসেনসাস আছে যে আমাদের কী করতে হবে, এই নীতিগুলোকে কাজে লাগাতে হবে, এগুলো যেন ঠিক করে কাজ করে। যেগুলো আমি আপনাকে বলেছি, এগুলোর ব্যাপারে আসলে খুব বেশি কিন্তু আর বিতর্ক নাই। হ্যাঁ, তর্ক বিতর্ক নাই, সবাই জানেন যে এগুলো এভাবে করতে হবে। এক নম্বর। দ্বিতীয় ব্যাপার আছে, বাংলাদেশে এখন আমরা ইমপ্লিমেন্টেশনে কিন্তু অনেক ফোকাস করছি, অ্যাটলিস্ট আলোচনা হচ্ছে, অনেকগুলো পলিসি নেওয়া হয়েছে। আপনি জানেন যে রিসেন্টলি আমাদের লজিস্টিক্স পলিসি নেওয়া হলো, ন্যাশনাল লজিস্টিক্স পলিসি, ট্যারিফ পলিসি নেওয়া হয়েছে, অন্যান্য যেসব পলিসিসগুলো আছে। এখন কিন্তু বড় রকমের চিন্তাভাবনা হচ্ছে এগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে যদি আমরা সামনের দিনগুলোতে ভালো করি। আরেকটি ব্যাপারে ঘটেছে, যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে এবং সেখানে আমি দেখি পলিসি মেকার বলেন, সিনিয়র পলিটিশিয়ানস বলেন, তারা কিন্তু মোটামুটি একটা জায়গায় ঐক্যমতে এসেছেন। সেটা হচ্ছে, দেখুন, এই যে আমরা দীর্ঘদিন বলেছি বাংলাদেশের আসল অ্যাডভান্টেজ কি, অনেকে মনে করে যে লো ওয়েজ, লো কস্ট, এনভায়রনমেন্টের দিকে খেয়াল না করে, এখন আর আমরা কেউ মনে করি না যে এটা কোনো একটা অ্যাডভান্টেজ হতে পারে। সবাই মনে করছে বাংলাদেশের নতুন কাঠামোগত সংস্কার বলেন আর পরিবর্তন বলে সেটা দরকার। যে লো ওয়েজ এটা আর আমাদের এখন অ্যাডভান্টেজ হবে না, কাজে আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের প্রোডাক্টিভিটির কথা চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের যেন টেকনোলজিক্যাল প্রোগ্রেস ঘটে। এগুলো কিন্তু সব ভালো মতো আলোচনা হচ্ছে এবং পলিসিগুলো কিন্তু সেই জায়গাটা এসেছে, মানে বড় হওয়ার লক্ষণগুলো পরিষ্কার। এবং দেখুন এত ক্রাইসিসের মধ্যেও আমার কাছে মনে হয় না যে কেউ বলছে যে বাংলাদেশের সামনের দিনগুলোতে সম্ভাবনা যে খারাপ, এটা কিন্তু কেউ বলছে না। আমি আপনাকে বলতে পারি পৃথিবীর সব দেশ ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, সব দেশের ক্রাইসিসকে মোকাবেলা করতে হয়। ক্রাইসিস মোকাবেলা করতে পারাটা হচ্ছে আসল পলিসি ম্যাচিউরিটির হচ্ছে লক্ষণ, এবং আমি মনে করি বাংলাদেশে এখন সেই সুযোগ দেখানো যে আমরা পলিসি ম্যাচিওর, আমরা একটা নেশন এবং আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং অবশ্যই প্রাণবন্ত অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সঙ্গে এই আলোচনায় থাকবার জন্য। আমরা রেমিটেন্স বৃদ্ধি, বিদেশি ঋণ প্রাপ্তি, এগুলো নিয়মিত হওয়া বাড়া, এর প্রেক্ষিতে আর কোনো ধরনের সুসংবাদের জায়গা অর্থনীতিতে আছে কিনা, সেই বিষয়গুলি নিয়ে একটু আমরা কথা বলছিলাম আমাদের আজকের দুই অতিথির সঙ্গে। আমরা সংকটের জায়গাগুলো শুনলাম, কিন্তু আলোচনার শেষ বেলায় এসে ওনারা সম্ভাবনার যে জায়গাগুলো আমাদের সামনে তুলে ধরলেন, সেগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং নিশ্চয়ই উদ্দীপক। আমরা ভালো কিছু প্রত্যাশাই করব। শেষ করছি আজ এখানে।
কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন। শুভরাত্রি।